আগামী নির্বাচন নিয়ে এখনই উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা শুরু থেকেই বলে আসছে বিএনপি। কয়েক দফা সিরিজ বৈঠকের পর আজ বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে সরকারকে আর খেলতে দেয়া হবে না। অন্যদিকে উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে অনেক আগেই জাদুঘরে পাঠিয়েছে বলে আজ উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন সব রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। দুই দলের পাল্টাপাল্টি বক্তব্য প্রতিদিনই চলছে, আর করোনাকালে ভার্চুয়ালিটি কাটিয়ে আসলে এখন সব রাজনৈতিক দল মাঠের রাজনীতিতে ফিরেছে। আমরা রাজনীতি নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করব এবং এই নিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্রে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জিদা ইসলাম। আমাদের আজকের বিষয় যেটি নিয়ে কথা বলছিলাম, রাজনীতির মাঠ। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে 4 জন অতিথি ভার্চুয়ালি যুক্ত হবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে 3 জন রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। রয়েছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। এবং রয়েছেন শেখ রবিউল আলম রবি, বিএনপি নেতা। আপনাদের 3 জনকে অনেক অনেক স্বাগত জনতন্ত্র গণতন্ত্রে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আসলে এখন প্রতিদিনই দুই দল পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। তাদের আগামী নির্বাচনকে সামনে রেখে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। এরই মধ্যে বিএনপি কয়েক দফা সিরিজ বৈঠক করলো, আপনারা জানেন। আমি আসলে শুরুতেই জানতে চাইবো, আমি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসারের কাছে যেতে চাই। আওয়ামী লীগ আসলে আগামী নির্বাচন নিয়ে অনেক ধরনের তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, এবং তারা যেটি আসলে বলছে যে তাদের দলে আওয়ামী লীগে আসলে দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না, এবং তারা আগামী নির্বাচনের আগেই তারা দলের মধ্যে এক ধরনের পরিবর্তন দেখতে চায়, এবং তারা চায় যে তরুণ এবং যারা হচ্ছে দুর্নীতি বিরোধী এরকম নেতৃত্ব তারা সামনে নিয়ে আসতে চায়। আপনার কাছে জানতে চাইবো যে আগামী নির্বাচন নিয়ে আসলে আপনার ভাবনাটা কি? ধন্যবাদ সঞ্জিদা আপনাকে, আমাদের সাথে উপস্থিত রাজিকুজ্জামান রতন ভাই, শেখ রবিউল আলম, নিউজ 24 এর সম্মানিত দর্শকবৃন্দ যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন, আগামী 2 বছর পর আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে। আমরা মনে করি একটি রাজনৈতিক দল একটি দেশের গঠনতান্ত্রিক সাংবিধানিক রীতিনীতি মেনে 5 বছর পর পর নির্বাচন হবে। যে নির্বাচনে যে দল সংখ্যা গরিষ্ঠতা পাবে সে দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এটাই আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে আমরা 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধের মাঝে দিয়ে এই দেশটি স্বাধীন করেছিলাম। আজকে 50 বছরে পা দিয়েছে। দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই বলিনি কেন, এই 50 বছরের বেশিরভাগ সময়টাই ছিল আমাদের বাংলাদেশে স্বৈরাচার সামরিক শাসন। এখন আমরা বলতে পারি এখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে, কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়েই রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হচ্ছে। আমরা খুব আশাবাদী আগামী নির্বাচন নিয়ে। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত 13 বছরের যে উন্নয়ন কাজ, এটাকে জনগণ সমর্থন দিয়েছে। দেশে একটি শান্তিপ্রিয় ভাবে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন, রপ্তানি বা যেটাই বলেন, করোনাময় কালেও আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি। হ্যাঁ, আগামী জাতীয় দ্বাদশ যে নির্বাচন আমরা খুব পজিটিভলি দেখেছি। বড় রাজনৈতিক দল বিএনপি বেশ কয়েকদিন যাবৎ সভা করেছেন। হ্যাঁ, এটা আমরা প্রত্যাশা করি তারা তাদের দলকে সুসংগঠিত করবে, কিভাবে নির্বাচনে আসবে এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু যখন আবার আমরা শুনি যে আগামী নির্বাচনে এই দলটি এতটি আসনও পাবে না, এই যে একটা অরাজনৈতিক বক্তব্য ওনারা আগেও দিয়েছেন এবং তারা কিন্তু সেই পরিমাণ আসনই পেয়েছেন, এটা আমরা একটা রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করি না। আর দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ
আমরা তো সারা বছরই নির্বাচনের দ্বারাই থাকছি। আপনি জানেন এখন বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, বিভিন্ন উপনির্বাচন হচ্ছে। যেহেতু এই নির্বাচনগুলো জাতীয় প্রতীকে হচ্ছে, দলীয় ভাবে হচ্ছে, অর্থাৎ সারা বছরই আমাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় থাকতে হচ্ছে। আমরা মনে করি কোন দল ক্ষমতায় যাবে না যাবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে, এবং জনগণের সাথে আমরা থাকতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ সেই চেষ্টাটাই রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে নির্বাচনের মাধ্যমে করে যাচ্ছে। নিঃসন্দেহে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে যেটা আমি একটি বিষয় জানতে চাচ্ছি। আপনি যেটি বলছেন একদমই সত্যি যে নিঃসন্দেহে আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল বাংলাদেশের, এবং আগামী নির্বাচনে তাদের ভাবনাও খুবই সুন্দর। কিন্তু বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে অভিযোগ যে 13 বছর ধরে আসলে আওয়ামী লীগ রাজনীতিতে আছে, এবং এর মধ্যে যে কয়েকটি নির্বাচন হয়েছে আমরা দেখছি গ্র্যাজুয়ালি প্রতিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কমে যাচ্ছে, এবং বিএনপির পক্ষ থেকে অভিযোগ এটি বারবার হচ্ছে যে তাদের ভোটে আসলে নিরপেক্ষ থাকা যে ব্যাপারটি সেটি আসলে হচ্ছে না, এবং এজন্যই তারা বারবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি দাবি জানাচ্ছে। এবং আপনি যেটি বললেন, তারা যেটি বলছিল যে নিরপেক্ষ নির্বাচন হলে 30টি আসনও পাবে না আওয়ামী লীগ। দেখুন, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। হ্যাঁ, আমাদের বিগত 2 বছরে করোনাময়কালে বেশ কিছু উপনির্বাচন হয়েছে। প্রথম দিকে আমাদের ভোটারদের উপস্থিতি কম ছিল, কিন্তু ইদানিং লক্ষ্য করে দেখবেন যে কত নির্বাচন হচ্ছে, সব নির্বাচনে 60 ভাগ 70 ভাগ ভোট পড়ছে। বাংলাদেশে এখন প্রায় 30টির উপরে এই চ্যানেল আমরা সকালবেলা দেখি। পুরুষ, মহিলা, বয়স্ক লোকেরা লাইন ধরে ভোটার দিচ্ছেন। অন্যদিকে বিএনপি বলছেন কোন ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন না। তাহলে আমরা কি ধরে নেব? এই যে ভোটাররা কষ্ট করে লাইন দিচ্ছেন, আর একটা বড় দল বলছেন ভোটাররা ভোট দিতে আসছেন না, এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। ওই যে আপনি বলেন না কতটা সিট পাবেন না, এটা বললে কিন্তু আমরা শঙ্কার মধ্যে থাকি। কারণ এই দলটি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে ষড়যন্ত্রের মাধ্যমে, কুয়ের মাধ্যমে, অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে, তখন আমরা মনে করি কি জানেন, তারা হয়তোবা আগামী নির্বাচনকে সামনে নিয়েও সেই ধরনের একটি পথের দিকে এগুচ্ছে। আমরা এই দিকে এগুলে দেশ যে কতটা পিছিয়ে যায় আমরা 75-এর 15 আগস্টের পর দেখেছি। 15 আগস্ট 75-এর পরে যদি আমাদের দেশে নির্বাচিত সরকার থাকতো, গণতন্ত্রের সরকার থাকতো, 50 বছরে বাংলাদেশ আজকে অনেক দূরে এগিয়ে যেত। কিন্তু আমরা দেখেছি 21 বছর বাংলাদেশকে বাংলা স্থান বানানোর প্রক্রিয়া চলেছে। দেশে আইনের শাসন ছিল না, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। বিদেশি অর্থায়নে বাজেট হতো, আজকে আমরা নিজেদের উন্নয়ন নিজেরা করতে পারছি। এদেশে যত বড় বড় প্রকল্প আমরা বিদেশি সাহায্য ছাড়াই করছি। হয়তো রতন ভাই বলবেন যে আমাদের অনেক টাকা দেনা, হ্যাঁ, আমরা আগের যে দেনাগুলো সেগুলো পরিশোধ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। শেখ রবিউল আলম রবি, এবার আপনার কাছে একটু যেতে চাই। আপনি শুনছিলেন রিয়াজুল কবির কাউসারের কথা, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্য জানতে চাই। এবং আরেকটি বিষয় যদি যোগ করেন যে এর মধ্যে বেশ কয়েকটি সিরিজ বৈঠক হলো বিএনপির, এবং তাদের এই বারবার একটি দাবি উঠে আসছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি আসলে অভিযোগ করা হচ্ছে যে বিএনপি যতই এরকম সভা বৈঠক করুক তাদের আসলে কোনো ভিশন নেই, তাদের ভিশন ডিপ ফ্রিজে, এরকম মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ওবায়দুল কাদের সাহেবকেই হারিয়ে ফেলেছেন। কাউসার ভাই খুব ভালো করে বলছিলেন যে 30টি আসন পাবে না, এটা দুঃখজনক। তাদের বিরুদ্ধে যখন আমরা এই কথা বলি, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে 30টি আসন পাওয়া যায়, আওয়ামী লীগ প্রমাণ করুক না সৎ সাহস থাকলে। আমরা তো তাই বলছি। আমরা তো আওয়ামী লীগের ক্ষমতার অপসারণ চাচ্ছি না, আমাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া চাচ্ছি না। আমরা তো বলছি জনগণ অবাধে ভোট দিক, ভোট জনগণের অবাধে দেওয়ার সুযোগ করে আওয়ামী লীগ 30টা আসন পাওয়ার একটা চ্যালেঞ্জ গ্রহণ করুক না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিজে ক্ষমতায় থেকে জনগণকে ভোট দেওয়ার ন্যূনতম সুযোগ না দিয়ে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর আওয়ামী লীগের নেতাকর্মী মিলে একটা ফলাফল ঘোষণা করে দিয়ে তো ক্ষমতায় আছে। সংখ্যাটা তো ওই জায়গায়। এই যে বলছেন সাংবিধানিক ভাবে, কাউসার ভাই বলতে চাইলেন যে সংবিধানের আলোকেই নির্বাচন হবে। সংবিধানের আলোকেই তো একসময় নির্বাচন হয়েছিল 96-এ, হতে চেয়েছিল, মানেননি তো। তত্ত্বাবধায়ক সরকার দরকার ছিল, আর এখন তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই। ক্ষমতা যাওয়ার পর আপনার 15 সংশোধনী করে বাতিল করে দিয়েছেন।
ওই যে বলছেন যে আদালতের একটা ব্যাপার রয়েছে, আদালত আরো 2 টার্ম করতে বলেছিল। তো আদালত যদি বলে থাকে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে সেটা অসাংবিধানিক, তো সেটা 96-এ ছিল না, 2001-এ ছিল না, 2008-এ ছিল না, তো সেই সরকারকে অবৈধ হয়েছে নাকি? তাহলে সেগুলিকে অবৈধ ঘোষণা করেন। এখন যে সরকারটি ক্ষমতায় আছে সেটাও তো জনগণের নির্বাচিত না। 153 আসন 2014-তে নির্বাচনের আগে আপনারা দখল করে নিয়েছেন। 2018 নির্বাচনে জনগণ ভোট দেবে 30 তারিখ, 29 তারিখে ভোট দিয়ে ফেলেছেন। এটা কি নির্বাচিত সরকার নাকি? এটা তো অসাংবিধানিক সরকার, কাউসার বেগমদের সরকার, আওয়ামী লীগের যে বর্তমান সরকার। আমি আবার আপনাকে বলতে চাই, রাজনৈতিক সংকট হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা ভেঙে পড়েছে বিলুপ্তির পথে। ক্ষমতাশীলদের একক আধিপত্য এবং নির্বাচন কমিশনের কাজই হয়েছে নৌকা মার্কার প্রার্থীকে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে উইন ঘোষণা করা। তফসিল ঘোষণা মানে নির্বাচন নয়, যেটা বর্তমান সরকার করছে। এই সংকটের সমাধান না করে নির্বাচন করার অভিপ্রায় ব্যক্ত করা মানে হচ্ছে রাষ্ট্র, রাজনীতি এবং জনগণের সাথে প্রতারণা, যেটা সরকার করতে চাইছে। আমি আবার আপনাকে বলি, ক্রেডিবল নির্বাচন নিশ্চিত করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে। এছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোটাররাই অংশ নিচ্ছে না, ভোট বিমুখ হয়েছে, রাজনৈতিক দলগুলি নির্বাচন বর্জন করছে। অতএব শুধুমাত্র ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার আনুষ্ঠানিক ঘোষণা এবং গেজেটে প্রকাশ করে মেম্বার অফ পার্লামেন্ট ঘোষণা করে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, সেই সুযোগ আর বাংলাদেশের মানুষ করতে দেবে না। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির। আমরা সে দায়িত্ব ইতিমধ্যে গ্রহণ করেছি। মানুষ ফুঁসে উঠেছে, সরকারকে নিরপেক্ষ নির্বাচনের সকল আয়োজন করতে হবে। এছাড়া আর ওই নির্বাচনের নামে তামাশা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না, আমরাও করতে দেবো না। ওই যে উনি একটা বললেন যে বিদেশি অর্থায়নে এখন আর বাজেট হয় না। কাউসার ভাই কি জানেন, এডিপি 2,10,000 কোটি টাকার বরাদ্দ, তার সবটাই বিদেশি এবং দেশি সাহায্য নির্ভর, ব্যাংক নির্ভর, বৈদেশিক অনুদান এবং বৈদেশিক সাহায্য নির্ভর। 1 টাকাও নাই ওখানে বরাদ্দ। এখনো আমাদের উন্নয়ন বাজেটের সম্পূর্ণটাই বিদেশি সাহায্য নির্ভর এবং বিদেশি ঋণ যে হারে বেড়েছে, আপনি যদি দেখেন প্রায় 69,000 কোটি টাকা প্রত্যেক নাগরিকের বৈদেশিক ঋণ হয়ে গিয়েছে, সেখানে চলে গিয়েছে সরকার। রাষ্ট্র ব্যবস্থাপনা, অনুন্নয়ন ব্যবস্থাপনা সেটা দিয়েই রাজস্ব খাত থেকে পূরণ করা যাচ্ছে না, সেখানেও ঘাটতি আছে। দেশটাকে নিয়েছেন কোথায়? লুটপাট করে। অর্থাৎ এইগুলি চলবে না। এই যেগুলি কথা বলছেন সেভাবে এখানে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ধিক্কৃত করেছে। ওই যে আপনি সঞ্চালককে ধন্যবাদ, আপনি চমৎকার একটা কথা বলছিলেন যে আওয়ামী লীগ একটা প্রাচীনতম রাজনৈতিক দল। কোনো সন্দেহ নেই, আমিও আপনার সাথে একমত। কিন্তু বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ একটা পরিত্যক্ত রাজনৈতিক দল, অভিশপ্ত রাজনৈতিক দল, জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটি এখন 16 কোটি মানুষের গলার কাটা, তাদের সাংবিধানিক রাজনৈতিক অধিকারের পরিপন্থী কাজ করছে এই ক্ষমতাসীন আওয়ামী লীগ। অর্থাৎ সেটি অপসারণ একান্তই দরকার। যদি আওয়ামী লীগের সুমতি হয় খুবই ভালো, ক্রেডিবল নির্বাচনের সকল পথ আয়োজন করে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আয়োজন যদি করে, নিশ্চয়ই আওয়ামী লীগ যত ভুল করেছে জনগণ তা ক্ষমা করে দেবে, আমরাও ক্ষমা করে দেবো। কিন্তু সেটি যদি না করে নির্বাচনের নামে আবার তামাশা করার চেষ্টা করা হয়, 16 কোটি মানুষকে আওয়ামী লীগকে ছাড় দিবে এবং আওয়ামী লীগকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে জনগণের কাছে। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একে ফায়াজুল হক রাজু, আওয়ামী লীগ নেতা। পরিচয় করিয়ে দিই তার সঙ্গে। আপনাকে অনেক অনেক স্বাগত একে ফায়াজুল হক রাজু। আমরা আবার আপনার কাছে আসবো, একে ফায়াজুল হক আপনার কাছে আসবো। তার আগে আমি একটু রাজেকুজ্জামান রতনের কাছে যাব। আপনার কাছে যেটি প্রশ্ন আপনি শুনলেন দুজনের বক্তব্য, আসলে রাজনীতির মাঠে ফেরার পরই দুই দল পাল্টাপাল্টি বক্তব্য যেভাবে দিচ্ছে এবং আসলে বিএনপি এক কথা বলছে, আওয়ামী লীগ এক কথা বলছে, এরকমই আমরা শুনে আসছি। কিন্তু নির্বাচন নিয়ে যে ভাবনা, আসলে নির্বাচনের জন্য যেটি এবং রাজনীতির জন্য সামগ্রিকভাবে যেটি দরকার সেটি হচ্ছে জনগণের জন্যই রাজনীতি আমরা বলি। কিন্তু যেভাবে আসলে প্রতিটি নির্বাচনে আমরা ভোটার উপস্থিতি কমতে দেখছি, সেই হিসেবে আপনার কাছে জানতে চাইবো আসলে নির্বাচনের উপর মানুষের আস্থা কতটুকু আছে বলে আপনি মনে করেন এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? ধন্যবাদ। বাংলাদেশের জনগণ নির্বাচনের ব্যাপারে খুবই আগ্রহী। নির্বাচনের কথা শুনলেই তারা আগ্রহী হন, উৎসাহী হন। কিন্তু এই আগ্রহ এবং উৎসাহটা আস্থার জায়গায় পরিণত করার ক্ষেত্রে শাসক দলের একটা ভূমিকা আছে। কারণ আমাদের এখানে গদি আঁকড়ে থাকা বা চেয়ার ধরে থাকার একটা প্রবণতা দীর্ঘদিন ধরেই আছে। সেটা আমরা যখন বিদেশিদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, ব্রিটিশদের বিরুদ্ধে, তখনও তারা 190 বছর লড়াই করেছি।
পাকিস্তানের বিরুদ্ধে 23 বছর লড়াই করেছি, এবং যখন যারা কোনোভাবে ক্ষমতা দখল করেছেন তখন ক্ষমতা থেকে হটানোটাই মনে হয় জনগণের একটা বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমাদের দেশের জনগণের সবসময় একটা বড় লড়াই ছিল, ক্ষমতায় যারা থাকেন তারা ক্ষমতায় থেকে জনগণের উপর কর্তৃত্ব করেন, জনগণের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, আর জনগণকে বারবার তার অধিকারের জন্য লড়াই করতে হয়। এইটা আমাদের এখানে একটা রাজনৈতিক কালচারের অংশ হয়ে দাঁড়িয়েছে। তা এখন যে বিষয়টা, স্বাধীনতার 50 বছর যখন হলো আমাদের, আমরা তো সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমরা ভাবছিলাম যে দেশের বয়স বাড়ছে, আমাদের স্বাধীনতার অর্জনগুলো আমাদের অনেক সুদৃঢ় হবে, স্বাধীনতার যে ঘোষণাগুলো ছিল সেগুলো বাস্তবায়িত হবে, এবং আমাদের সংবিধান যেটা আমরা লিখেছিলাম সেই সংবিধানের গণতান্ত্রিক বিধানগুলো যেমন বাস্তবায়ন হবে, সংবিধানের যেগুলো দুর্বলতা আছে সেগুলো দূর হবে। কিন্তু আমরা দেখলাম সংবিধান ক্রমাগত দুর্বল হয়েছে এবং গণতান্ত্রিক বিধানগুলো ক্রমান্বয়ে সেগুলো আরো চাপা পড়ে যাচ্ছে। যেমন ধরুন, আমাদের নির্বাচন কমিশন নিয়ে তো আমরা অনেক কথা বলছি, নির্বাচন কমিশন গঠনের জন্য এই 50 বছরে কিন্তু আইন হয়নি। এখন যে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি সেটা একটা আন্দোলনের ফসল ছিল, আমাদের যখন সার্চ কমিটি হয় সেটা একটা আপৎকালীন পরিস্থিতি। রাষ্ট্রপতি একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন কমিশনারকে নিয়োগ প্রদান করবেন আইনের দ্বারা, আইনের বিধান দ্বারা। সে আইনটাই এখনো হয়নি। আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগেরও যেমন সুনির্দিষ্ট আইন নাই, আমাদের নির্বাচন কমিশন গঠনেরও আইন নাই। ফলে একটা আইনবিহীন ভাবে চলছে। তো এই জন্য এখানে গায়ের জোর এবং গলার জোরটা প্রাধান্য চলে আসছে। যেমন একসময় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে যাবে না, সেটা তার গায়ের জোর এবং গলার জোর দিয়ে প্রতিষ্ঠা করেছিল। এখন আবার তারা বলছে তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই, এটাও তারা আবার ক্ষমতার জোর দিয়ে প্রতিষ্ঠা করছে। বিএনপি আবার সেটা বলছে। কিন্তু মূল যে কথাটা, উইনস্টন চার্চিল একটা সুন্দর কথা বলেছিলেন যে নির্বাচন হলো এমন একটা জিনিস যে ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে দেশের প্রতি একটা বৃহৎ দায়িত্ব পালন করা। কিরকম? যে ছোট্ট একটা ঘরে ছোট্ট একজন মানুষ ছোট্ট একটা কাগজে ছোট্ট একটা টিক দিয়ে আগামী 5 বছর কিভাবে দেশটা পরিচালনা করবে এই বিরাট কর্তব্য সম্পাদন করে। একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ছোট মানুষের বড় কাজ করার একটা বিধান ছিল। কিন্তু এখন আমাদের নির্বাচন আছে কিন্তু গণতন্ত্রটা নাই, যে কারণে নির্বাচন থাকলেই যে সরকার গণতান্ত্রিক হবে এইরকম কোন ব্যবস্থা পৃথিবীর অনেক দেশে আমরা দেখেছি। যেমন হোসনি মোবারক তো 41 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু তিনি কেমন করেছিলেন, ফলে কতদিন ধরে ক্ষমতায় আছেন এটা বড় কথা নয়, কিভাবে ক্ষমতায় আছেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। আর যেটা বলছি যে আমাদের দেশের তো মাথাপিছু আয় বাড়ছে, আমাদের দেশের জিডিপি বাড়ছে, আমাদের দেশের বৈদেশিক যে রপ্তানি আয় সেটাও বাড়ছে, এবং বিদেশ থেকে আমাদের রেমিটেন্স পাঠানোর পরিমাণটাও বাড়ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, একটা দেশ ক্রমাগত উন্নত হচ্ছে, মানুষের জীবন মানেরও তো উন্নয়ন হওয়া দরকার, মানুষের গণতান্ত্রিক বোধগুলো তো উন্নত হওয়া দরকার। এই করোনাকালে আমরা দেখলাম যে যেভাবে অর্থনৈতিক সমৃদ্ধিটা বেড়েছে, মানুষের জীবনের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য কিন্তু সেরকম আসে নাই, বরঞ্চ সাধারণ মানুষের জীবনে অর্থনৈতিক দুর্গতি বেড়েছে। একদিকে 2,45,00,000 মানুষ নতুন করে দরিদ্র সীমার নিচে নেমে এসেছে, আরেকদিকে 10,647 জন নতুন কোটিপতিরও জন্ম হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী। এবং বাংলাদেশে শুধুমাত্র বিদেশি ঋণ নেয় তা না, বাংলাদেশ থেকে 12 জন বড় বড় শিল্পপতি এখন পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগ করবার জন্য অনুমতি চেয়েছে। মানে তাদের হাতে এখন এত টাকা জমেছে তারা নিজের দেশের সীমা ছাড়িয়ে বাইরে বিনিয়োগ করছে। এমনি তো বিদেশে বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন, জায়গা কিনছেন, সেগুলো তো আছেই। আমাদের কানাডায় বেগমপাড়া নামে খ্যাত, বেগমপাড়া বলতে তো কারো পাড়া নাই, কিন্তু এটা বেগমপাড়া একটা মানে হয়েছে, প্রতীক হয়েছে। ফলে সেখানে তাদের বাড়ি কেনা অথবা মালয়েশিয়াতে সেকেন্ড হোম কেনা, এগুলো যারা করেন তাদের কি পরিমাণ টাকা আছে যে তারা দেশের সীমানা পেরিয়ে বাইরে চলে যেতে পারেন, সেটা যেমন আছে। আর একদিকে একদল মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সীমানা পেরিয়ে বাইরে যাচ্ছে। এই করোনার সময় প্রায় 2.5 লক্ষ মানুষ বাইরে গিয়েছে কাজের সন্ধানে, আর 2017 সালে তো প্রায় 10 লক্ষ মানুষ গিয়েছিল বাইরে কাজের সন্ধানে। সব মিলে 1,23,00,000 মানুষ পৃথিবীর 169টা দেশে কাজ করে, এবং এই করোনাকালীন সময়েও তারা $22 বিলিয়ন বাংলাদেশে পাঠিয়েছে, যা দিয়ে এখন আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ জায়গা $48 বিলিয়ন উন্নীত হয়েছে। এই যে শ্রমজীবী মানুষ বিদেশি থেকে টাকা পাঠায়, আর শ্রমজীবী মানুষ দেশের মধ্যে যারা টাকা তৈরি করে, রাষ্ট্রের কোথাও গণতান্ত্রিক অধিকারের জায়গায় তাদের স্বীকৃতি কি আছে? আমরা এই জিনিসগুলো বলতে চাই। নির্বাচন তো হবেই, নির্বাচন হলেও ক্ষমতায় কেউ থাকবে, নির্বাচন না হলেও ক্ষমতায় কেউ থাকবে। নির্বাচিত স্বৈরাচার হোক আর অনির্বাচিত স্বৈরাচার হোক, যেই ক্ষমতায় থাকুক না তার বিরুদ্ধে জনগণ কথা বলবে। কিন্তু আমাদের কৃষকের, শ্রমিকের, সাধারণ মানুষের ব্যাপারটা কি হবে? আর সবচেয়ে বড় কথা, আইনের দৃষ্টিতে সবাই সমান। তাহলে একটা গণতান্ত্রিক আইন তো আমাদের এখানে হতে হবে। গণতান্ত্রিক আইন যদি না হয়, শুধুমাত্র আইন হলেই কিন্তু তা হবে না।
আইন কিন্তু কালো আইন, যেমন ডিজিটাল নিরাপত্তা আইন, এটা কি আইন নয়? এই আইন হলে কি এটাকে আমরা সাপোর্ট করব? ফলে সামরিক আইন হচ্ছে 100টা কোনোভাবে একটা আইন, সেটা কি আমরা সাপোর্ট করেছিলাম? তাহলে আইন হলেই সেটাকে আমরা সমর্থন করব না, দেখতে হবে সেটা গণতান্ত্রিক আইন কিনা, মানুষের মৌলিক অধিকারের সংরক্ষণ করে কিনা। ফলে আগামী নির্বাচন যেটা আসবে তার আগে আজকে আমরা আসল উত্তপ্ত হতে দেখেছি, এবং মানুষকে বিভক্ত হয়ে উত্তপ্ত হয়ে দুই পক্ষে হয়তো মারামারি কাটাকাটিও করবে তারা, কিন্তু এই সমস্ত উত্তেজনার মধ্যে গণতান্ত্রিক চেতনাটা যেন হারিয়ে না যায়, সেই দিকটা আমাদের খুব খেয়াল অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। একে ফায়জুল হক রাজু, এবার আপনার কাছে যাব। এতক্ষণ যেটি শুনছিলাম আসলে আওয়ামী লীগ বিএনপির কথা শুনছিলাম। আওয়ামী লীগের বিষয়ে যদি আপনার কাছে আমরা বিএনপির কথা না শুনে শুধু আওয়ামী লীগের কথা জানতে চাই, যে এরই মধ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে যে বিষয়টা বারবারই আওয়ামী লীগের বিভিন্ন বৈঠকে সভায় আসছে, সেটি হচ্ছে দলকে ঢেলে সাজানোর বিষয়, একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা দেখছি গত 1-1.5 বছরে এর মধ্যে করোনার মধ্যেও বেশ কয়েকবার দলের ভিতরে এক ধরনের পরিবর্তন, দলের ভেতরে ধরপাকড়, দুর্নীতি, এবং এর আগে আমরা ক্যাসিনো কাণ্ডের বিষয় শুনলাম। আপনারা নিজেদের দলের মধ্য থেকে এক ধরনের শুদ্ধি অভিযান শুরু করেছেন। আমি যেটি জানতে চাইবো যে আওয়ামী লীগের যেটি এখন বর্তমানে যেটি এজেন্ডা তারা আগামী নির্বাচনকে সামনে রেখে করছে, এই যে দলের ভেতরে একটি পরিবর্তন আনার, এই প্রসঙ্গে আপনার ভাবনাটা জানতে চাচ্ছি। আপনি দলের পক্ষ থেকে কি বলতে চান এবং দলের জন্য আপনার আসলে সাজেশন কি নির্বাচনকে সামনে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নিউজ 24 চ্যানেলের অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা সালাম, এবং সেই সঙ্গে আজকে যারা আমরা সকলে পার্টিসিপেট করছি, এখানে অংশগ্রহণ করছি, সকলকে শুভেচ্ছা। আমি সকলের কথা মনোযোগ সহকারে শুনছিলাম। খুব সুন্দর আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে তো কথা থাকবেই। তো আমি একটা কথা বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম প্রাচীন শুধু দল নয়, অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক শক্তি এবং দল, এবং একটি বড় প্ল্যাটফর্ম রাজনীতির। এবং ঐতিহ্যগতভাবেই আওয়ামী লীগ ডেমোক্রেটিক প্র্যাকটিসটা ইন্টারনালি, অর্থাৎ আমাদের যে নিজস্ব পার্টির ভিতরে যে কালচারটা ডেমোক্রেসির, সেটা প্র্যাকটিস করে। সো ডেমোক্রেসির একটি সৌন্দর্য হচ্ছে যে আপনার শুদ্ধি চালানো, বা শুদ্ধি অভিযান বলবো না, মানে আপনার টাইম টু টাইম আপনার এটাকে ঝালাই করে নেওয়া, বা এটাকে একটু আপনার সংশোধনের পথে নেওয়া। কারণ ত্রুটি বিচ্যুতি কিন্তু ডেমোক্রেসির অংশ। আবার আপনার কিন্তু ত্রুটি বিচ্যুতি নাই এরকম ডেমোক্রেসি পৃথিবীর কোথাও নাই। আপনারা দেখেছেন যে মাত্র এই কিছুদিন আগে যখন আমরা দেখলাম পৃথিবীর অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রে যখন ইলেকশন হয়ে গেল, সেখানে কিন্তু বড় ধরনের ফাটল গণতন্ত্রের গায়ে দেখা দিয়েছে, এবং সারা পৃথিবী অবাক দৃষ্টিতে দেখেছে। আজকে আমরা যে যত বড় কথাই বলি, আমরা বলে থাকি যে কিছু হলে এই রেফারেন্স স্টাডি আমরা যে যুক্তরাষ্ট্রের দিকে তাকাও বা ইউরোপের দিকে তাকাও, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিছনে দৌড়াদৌড়ি করো গণতন্ত্রের সবক নেওয়ার জন্য বা প্রেসক্রিপশন নেওয়ার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এটাও দেখেছি যে ওই দেশে কিভাবে আপনার স্তরে স্তরে আপনার ত্রুটি বিচ্যুতি আছে, এবং এটা স্বাভাবিক। এটা কিন্তু আমি কিন্তু তাদের বিপক্ষে কিছু বলছি না। ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ ডেমোক্রেটিক প্র্যাকটিস এবং নর্মস, এটাই থাকে। সেই ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকেই আওয়ামী লীগ বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসাবে, বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে, এবং ঐতিহ্যবাহী বাংলাদেশের রাজনৈতিক দল বা মুক্তিকামী মানুষের দল হিসেবে পরিশেষে তৃণমূল যে নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা, সেটার একটা রিফ্লেকশন তারা কিন্তু করার চেষ্টা করে আমাদের কর্মযজ্ঞের মাধ্যমে, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। তারই অংশ হিসাবে হচ্ছে গিয়ে আপনার এই যে আমরা আপনার বলছেন বা আপনি জানতে চাচ্ছেন যে এই যে আওয়ামী লীগের যে শুদ্ধি অভিযান, এটি তারই অংশ। ইট ইজ এ ভেরি আপনার নর্মাল প্র্যাকটিস আমাদের এটা, এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয়। কারণ নেতাকর্মীদের আশা থাকে যে দলের ভিতরে যেন ইন্টারনাল পলিটিক্স বা ডেমোক্রেসিটা প্র্যাকটিস হয় সবসময়, তাতে করে আমাদের ডিসিপ্লিন ঠিক থাকে, আমাদের সামনে আগে যাওয়ার যে মানে লক্ষ্য, সেটাও আমাদের সহজ হয় আর কি, এবং আমাদের নেতা কর্মীদের জন্য একটা সহমর্মিতার জায়গা সৃষ্টি হয়, এবং এর মাধ্যমে অনেক কিছু পরিচ্ছন্ন হয়, এবং মানুষের আস্থার জায়গাটি পুনরায় প্রতিস্থাপিত হয়। এই জন্য এই অভিযানগুলো চালানো হয়ে থাকে। এটা সহজ ভাষায় আমি এইভাবে দেখতে চাই। আর আমি রতন ভাই আমাদের খুব শ্রদ্ধেয় ভাই, সহযোদ্ধা রাজনীতি মঞ্চে, এখানে আমাদের বন্ধু আমাদের অ্যাডভোকেট কাউসার ভাই আছেন, এখানে আরেক সহযোদ্ধা বেশ উদীয়মান রাজনীতিবিদ বিএনপি নেতা আমার ছোট ভাই শেখ রবিউল আছেন। সবার কথা শুনেছি। দেখেন, একটা কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে যে আমি ইন জেনারেল কথা বলছি, নাথিং ইন পার্টিকুলার। বিএনপির যে অভিযোগগুলি, বিএনপির তো উচিত আওয়ামী লীগ সরকারকে, বিশেষ করে শেখ হাসিনাকে প্রতিদিন শুভেচ্ছা জানানো। সেই শুভেচ্ছা না জানিয়ে তারা উত্তর প্রতিদিন কিন্তু আপনার কিছু গার্বেজ ঢেলে দেওয়ার চেষ্টা করছে আমাদের দিকে, এবং হচ্ছে যে এক গ্রাস আপনার কি বলবো এটাকে, যে অভিযোগের
একে ফায়জুল হক, আপনার কথা আসলে শোনা যাচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। আমরা একটি বিরতি নিয়ে আসছি আবার আলোচনায়, আমরা এই আলোচনায় ফিরবো, আপনাকে দিয়ে শুরু করব। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। জনতন্ত্র গণতন্ত্রে আমরা আলোচনা করছি রাজনীতির মাঠ নিয়ে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর আবারও স্বাগত দর্শক, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনা করছিলাম রাজনীতির মাঠ নিয়ে। আমাদের সঙ্গে 4 জন অতিথি ভার্চুয়ালি যুক্ত রয়েছেন। আমরা কথা বলছিলাম একে ফায়াজুল হক রাজুর সাথে। আমরা আবারও আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বিএনপির প্রসঙ্গে কথা বলছিলেন, আমি আপনার কাছে আবারও একই প্রসঙ্গে ফিরতে চাই, আওয়ামী লীগ প্রসঙ্গে, যেটি বলছিলেন আপনি শুদ্ধি অভিযানের প্রসঙ্গে, যে দলের মধ্যে এই শুদ্ধি অভিযান আসলে দলেরই গণতন্ত্রের একটি প্রতিচ্ছবি। কিন্তু এই শুদ্ধি অভিযান কিন্তু যেভাবে শুরু হয়েছিল সেভাবে হুট করে বন্ধ হয়ে গেছে। আমরা শুনছিলাম অনেক রাঘব বোয়াল আরো আছে যারা ধরা পড়বে, সেরকম কিছু হয়নি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে আওয়ামী লীগেরই অনেক নেতা কর্মীরা সামনে নির্বাচন, সেই প্রসঙ্গেই দলের মধ্যে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছে, সেটি হচ্ছে পদ বাণিজ্য। এই প্রসঙ্গে আপনার মতামত এবার একটু জানতে চাইবো। একে ফায়াজুল হক। আমি যে কথাটি বলছিলাম আসলে সেটা একটু শেষ করে নিই। আমি একটু বিএনপি নেতা শেখ রবিউল ভাই এবং আমাদের বড় ভাই রাজ্জাকুজ্জামান রতন ভাই যে কথাগুলো বলেছিলেন একটু আগে, সেই প্রসঙ্গে কিছু কথা বলছিলাম। আমি একটি কথা বলছিলাম, ওটা আপনার উত্তর তো দিচ্ছি, একটা মিনিট আমাকে শুধু কথা বলতে দাও। 2008-এর যে ইলেকশন হয়েছিল, তো সর্বোচ্চ ভাবে আপনার গ্রহণযোগ্য নির্বাচন, আপনার সমসাময়িক সময়, সেই নির্বাচনে বিএনপি পার্টিসিপেট করেছিল এবং বিএনপি শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। ঠিক আছে, খুবই ভালো কথা। কিন্তু নির্বাচনের পরে বিএনপির রিয়াকশনটা কি ছিল? বিএনপির পলিটিক্যাল যে আপনার স্ট্যান্ড, ওটা কি ছিল? ইলেকশনের পরে তারা আউটরাইট ইলেকশনটাকে রিজেক্ট করে এবং বলে যে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারকে এনে আওয়ামী লীগ ইলেকশন করেছে এবং আওয়ামী লীগ জয়লাভ করেছে, আর্মি ব্যাকিং পেয়েছে, নানান রকম কথাবার্তা। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে ইলেকশনটাকে আপনার স্টিগমাটাইজ করে দেওয়া এবং ইলেকশনটাকে কোশ্চেনের ভিতরে নিয়ে আসা। তো এটা তো বিএনপির একটা সহজাত প্রবৃত্তি এবং একটা সহজাত অভ্যাসে পরিণত হয়েছে যে প্রত্যেকটা ইলেকশনে আপনি এটাকে, এবং পার্সেন্টেজের ভাষায় যদি আপনি আসেন যে কত পার্সেন্ট আপনার ফেয়ার এন্ড ফ্রি, ওই ইলেকশনটার ব্যাপারে যে আপনি ধরেন যে 95% হয়েছে ফ্রি এন্ড ফেয়ার, যদি আপনি এখনকার গুলো নিয়ে যদি আপনি যদি আপনার কোনো কোশ্চেন থাকতেই পারে, ওই ইলেকশনটা তো ফ্রি এন্ড সর্বোচ্চ ভাবে গ্রহণযোগ্য ছিল এবং পার্টিসিপেটরি ইলেকশন ছিল। আপনার মাস স্কেলে মানুষ ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। সেই ইলেকশন নিয়ে তো আপনি কথা বলেছেন, আওয়ামী লীগকে ছাড়েননি বা কাউকে ছাড়েননি আপনারা। তো কথা হচ্ছে যে কোন ইলেকশন করলে এটা তো সম্ভব নয়। এখানে তাহলে বেঞ্চমার্কটা কি? ভালোর বেঞ্চমার্কটা কি? ভালোর যে আপনি যে একটা গাইডলাইন, সেটা কি? সেটা মানে আপনি রাষ্ট্র ক্ষমতা যেতে পারলেই সম্ভব, সরকারকে টেনে হিচড়ে নামিয়ে তারপরে আপনি রাষ্ট্র ক্ষমতা যাবেন। ইফ দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট, তাহলে তো এটা তো কখনো নেভার এন্ডিং একটা আপনার প্রবলেমে দাঁড়ায় থাকবে, মানে এই প্রবলেম কখনোই শেষ হবে না। তো এরকম সিচুয়েশনে মানে কার কি করণীয়, সেটাই তখন একটা বড় একটা বিষয় দাঁড়ায় যাচ্ছে। আর আরেকটা কথা বলতে চাই যে আমি এখনো ব্যক্তিগতভাবে সন্দিহান যে 2014 যে ইলেকশনটি 5 জানুয়ারি, সেটা বিএনপি কেন করেনি এবং কেন তারা জ্বালাও পড়ায় চলে গেল, সেই উত্তরগুলোকে তারা দিয়েছে। এই যে 550-র মতো স্কুল কলেজ বিভিন্ন কিছু জ্বালাও পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আমাদের মেরুদণ্ড, সেখানে যে তারা যে ব্যাপকভাবে জ্বালাও পড়া করেছিল, তার কি কোনো জবাবদিহিতা করেছে? ইলেকশনের আগে এবং ইলেকশনের পরবর্তী সময় যে ত্রাসের রাজত্ব করেছিল, তার কি কোনো জবাবদিহিতা দিয়েছে? ভোটারদেরকে বলেছে? তো ভোটাররা কোন টানে ইলেকশনে যাবে? ভোটাররা যখন দেখবে যে বিএনপি ইলেকশনে যাবে, তারা যেতে চাবে না। বিকজ বিএনপি এমন একটা ভাবে ইলেকশন করে, ইলেকশনে আসে যে দেখা যায় যে বিএনপি ইলেকশনে আসছে তো আসছে না, তাদের ক্যান্ডিডেট আছে তো নাই। এরকম কোন জায়গায় দেখা যাচ্ছে 5 জনের অধিক ক্যান্ডিডেট, আবার দেখা যাচ্ছে যে একজনও ক্যান্ডিডেট নাই। তো এরকম একটা দোলাচলে কিন্তু আপনি মনে করেন গণতন্ত্রের কিন্তু দুটা পা, ডান পা বাম পা। আপনার এক পা দিয়ে কিন্তু গণতন্ত্র চলবে না। আপনি যদি আওয়ামী লীগ যদি ডান পা হয়, তাহলে বিএনপি বাম পা। মোদ্দা কথা বলতে চাচ্ছি যে ব্যালেন্সিং যে ফ্যাক্টর গুলা ডেমোক্রেসির, সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে, সমস্ত কিছু নষ্ট করে ফেলা হয়েছে। এই জায়গায় বসে আপনি যখন বলতে থাকবেন যে ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানি না, এগুলা কিন্তু অরণ্যের রোদনের মতো কথাবার্তা। আমি সোজা বাংলা কথা এইভাবে বুঝি আর কিটাকে, কারণ কি এই সমাধান নাই তো। আপনি তো ফ্রি ফেয়ার ইলেকশন, এই প্রসঙ্গে আসলে আপনাদের নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, আমি আমার প্রশ্নের জবাবটি জানতে চাচ্ছি একে ফায়জুল হক রাজু। এখন বলছি জি, ইন্টারনাল যে একটা যে ক্লিনিং ড্রাইভ বা একটা ক্লিনজিং ড্রাইভ, এটা আমাদের একটা পার্টির একটা, অ্যাজ আই সেড একটু আগে যে কথাটা আমি বললাম,
আপনার কথা আবারও শোনা যাচ্ছে না। তাহলে আচ্ছা, আমি রাজুর সাথে ট্যাগ করি। এখন জি। কি শোনা যাচ্ছে? জি, আচ্ছা, জি কাউন্সিলর একটা সেকেন্ড। তো আমাদের এটা হচ্ছে গিয়ে পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার ডেমোক্রেটিক বিউটি, যে আমরা এই জিনিসগুলো করে থাকি, দলীয় অভিযানগুলো চালিয়ে থাকি। আর বড় বড় রাঘব বল বলতে যে কথাটি বলছেন, যে আমি জানি না নিশ্চিতভাবে যে কারা রাঘব, কারা বোয়াল, বা কারা ছোট, কারা বড়, কিন্তু এইটা চলতে থাকবে, ড্রাইভ চলতেই থাকবে। এবং এর মাধ্যমে আপনার পরিচ্ছন্ন রাজনীতির যে প্রক্রিয়া, সেটা জাতির সামনে আওয়ামী লীগ সবসময় মেলে ধরার বা তুলে ধরার চেষ্টা করবে। কারণ এটা আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দীক্ষাটাই পেয়েছি যে রাজনীতি করতে হলে স্বচ্ছতার ভিত্তিতে রাজনীতি করতে হবে। অন্তত যে ইন্টারনাল ডেমোক্রেসি, ইন্টারনাল যে অনেক ধন্যবাদ শেখ রবিউল আলম রবির কাছে যাব আমরা। বিএনপির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তার বক্তব্যে এসেছে, আসলে আপনি নিজেও শুনেছেন, জ্বালাও পোড়ার বিষয়টা তো শোনাই যায়। আরেকটি যেটি বিষয়, নির্বাচনে আসা না আসা নিয়ে একটা দোলাচল, এবং নির্বাচনে পরাজয়ের পরে প্রতিবারই একই কথা বলা যে নিরপেক্ষ নির্বাচন হয়নি। আপনার কাছে জানতে চাইবো। আমি একটা কথা বলি লাস্ট, যে ইলেকশন দিনের বেলা হলো না রাতে ফ্লাড লাইটে হইলো, বিএনপির তাতে কি আসে যায়? বিএনপি তো ইলেকশনেই পার্টিসিপেট করতে আসে না। শেখ রবিউল আলম রবি, আপনার বক্তব্য জানতে চাই। আমার কাছে একেবারে মনে হয়েছে কোন ইলেকশনে আমরা থাকলাম না। আমরা তো ইলেকশনে থাকার চেষ্টা করেছি, কোনটায় থাকিনি? 2018 তো আমরা নির্বাচনে থেকেছি না? আপনি বলেন নির্বাচন তো আগে রাত্রে করেছে রবিন ভাই, আমরা আসনে আগে রাত্রে করে নিয়েছেন। শত শত কেন্দ্রে 100% ভোট, হাজার হাজার কেন্দ্রে 99% ভোট। ইজ ইট ইলেকশন? আপনি আমাকে বলেন। উপনির্বাচনগুলিতে আমরা থাকার চেষ্টা করলাম, আমরা থেকেছি, বলেন। আমাদের এজেন্ট রাখা যায় না, এজেন্ট কেন্দ্রের মধ্যে থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, প্রচারণার সুযোগ দেওয়া হয় না, প্রার্থীরা অ্যাসোল্ট হয়ে যায়, নেতাকর্মীরা অ্যাসোল্ট হচ্ছে, তারপরও থেকেছি। আমরা কি দেখছি? আমরা দেখছি যে জনগণ ভোট দিতে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে না, কেন্দ্রে এজেন্ট গিয়ে অ্যাসোল্ট হয়ে যাচ্ছে, অফিসার ইনচার্জ কেন্দ্রের মধ্যে থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, তারপরও নির্বাচনে আমরা থাকার চেষ্টা করেছি। আপনারা ফলাফলটা নিজেদের মতো করে প্রকাশ করছেন। নির্বাচনের দিন নির্বাচন কমিশন, আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা যৌথ বাহিনী গঠন করে। সেখানে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের তো অধিকার নাই, জনগণেরও ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এই রকমের ভীতিকর পরিবেশ নিয়ন্ত্রণ করেছেন। এটা কি নির্বাচন? আমি ওই জায়গাটা একটু আলোকপাত করতে চাই। 2008-এর নির্বাচন, হ্যাঁ, সংবিধান মেনে যখন হতে যাচ্ছিল সেই নির্বাচনটা আপনারা থাকলেন না, 22শে জানুয়ারির নির্বাচন। পরবর্তীতে আপনারা আতাত করে এমন একটা অসাংবিধানিক সরকার তৈরি করলেন, যে সরকারটি আপনাদের ক্ষমতায় বসানোর দায়িত্ব নিল 2008-এ, এবং সেটা তাই করেছে। পক্ষপাতমূলক আচরণ আমাদের সাথে করেছে, কারণ সদ্য আমরা ক্ষমতায় ছিলাম, ক্ষমতার বাইরে যাওয়ার পরে। এটা তো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। আপনারাই বলেছেন যে এই সরকার আপনাদের আন্দোলনের ফসল। তারপরও আমি বলবো যে 2008-এর নির্বাচন যেহেতু বিএনপি বা আওয়ামী লীগের অধীনে হয় নাই, একটা নিরপেক্ষ সরকার বলেন, গোষ্ঠী বলেন, তাদের অধীনে হয়েছে, সেটাও খারাপ না, বন্ধের ভালো। কিন্তু এখন তো আপনারাই দখল করে নিয়েছেন এবং আইন করে সংশোধনী পাশ করে নিজেদের মতো করে করছেন। এখন তো ভোটাররা ভোট বিমুখ হয়েছে। ওই আপনি একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট কথা বলছিলেন যে আওয়ামী লীগ দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে, খুবই আওয়ামী লীগের জন্য। কারণ দেখেন, বর্তমান যে সংসদ, এই সংসদে আওয়ামী লীগের মেম্বার অফ পার্লামেন্টের সংখ্যা প্রায় 90 থেকে 91%, অর্থাৎ 270 সিটের উপরে। সেখানেও 5% রাজনীতিবিদ, 69% ব্যবসায়ী, 13% পেশাজীবী। মানে আওয়ামী লীগের হাতে রাজনীতি নাই। দুর্বৃত্তদের দ্বারস্থ হয়েছে আওয়ামী লীগ, দুর্বৃত্ত নির্ভর হয়ে গেছে দলটি, এবং বিভিন্ন শ্রেণী পেশার দুর্বৃত্ত এবং সুবিধাভোগীদের অবলম্বন হয়েছে আওয়ামী লীগ। আর দলটি হয়েছে প্রশাসন নির্ভর, আমলা নির্ভর। আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের স্লোগান দিতে হচ্ছে একজন অফিসার ইনচার্জকে? স্লোগান দিতে হচ্ছে দলের স্লোগান। সিলেটে আওয়ামী লীগের একটা সমাবেশ হবে, মহাসমাবেশের আগের কথা বলছি। আওয়ামী লীগের একটি মহাসমাবেশ হবে সিলেটে, তার চিফ কোঅর্ডিনেটর করে হচ্ছে বিভাগীয় কমিশনার। কি আপনি বুঝতে পারেন দলটির অবস্থা কোথায় গিয়েছে? অর্থাৎ রাজু ভাইদের, কাউসার ভাইদেরও তো আওয়ামী লীগ করার সুযোগ নেই। এখানে এসে কথা বলতে হচ্ছে। রাজনীতি আছেন নাকি? ওনাদের রাজনীতি করার সুযোগ আছে? অর্থাৎ বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট তৈরি করা হয়েছে। আমি বলেছি আওয়ামী লীগকে ঢেলে সাজানো যেমন প্রয়োজন, ঠিক আছে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ঢেলে সাজাতে হবে, বিএনপিকে ঢেলে সাজাতে হবে, পাশাপাশি আমাদের জাতীয় রাজনীতির সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে, আমাদের অবিশ্বাস দূর করতে হবে। আমাদের হাতে সময় খুবই কম, আমরা রিয়াজুল কবির কাউসারের কাছে যেতে চাই। অনেকগুলো অভিযোগ শোনা যাচ্ছিল, আসলে আওয়ামী লীগে আমলাদের ইয়েতে চলে গেছে। আমি আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে আসলে নির্বাচনের আগে
এই যে দলকে ঢেলে সাজানোর বিষয়ে যদি আবার আসি, আপনারা আসলে যে পরিকল্পনাটি করছেন সেটির বাস্তবায়ন কতটা সম্ভব বলে আপনার মনে হয়? দেখুন, আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলে এবং সরকারে 3 প্রজন্মের নেতাদেরকে রেখেছেন, অর্থাৎ আগামী প্রজন্মকেও দলে এবং সরকারে ঠাঁই দেওয়ার চেষ্টা করছেন, সেই লোকে এগোচ্ছেন। এখন শেখ রবিউল আলম অনেকগুলি কথা বলেছেন নির্বাচন নিয়ে। আমি একটা সিম্পল উদাহরণ দিতে চাই। গত 10 বছরে অনেকগুলি স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, আপনি জানেন সিটি কর্পোরেশন এখন 70-80 1 কোটি ভোটার। আমরা লক্ষ্য করে দেখেছি ওইসব নির্বাচনে ওনারা প্রথম বলেছেন এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, করা যাবে না। নির্বাচনের দিনও বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়নি, আমরা নির্বাচন মানি না। যখন 7টার সময় ওনাদের প্রার্থী জয়ী হয়েছেন, ওনারা বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমাদের আওয়ামী লীগকে সেই প্রমাণ দিতে হবে বিএনপিকে ক্ষমতায় এনে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন নির্বাচন পরীক্ষার খাতার মতো, লিখলে নাম্বার, না লিখলে নাম্বার নেই। এবং এই লেখাটা হলো জনগণকে সম্পৃক্ত করা, ভোট কেন্দ্রে আনা, নিজের পক্ষে আনা। আওয়ামী লীগকে নিয়ে বিশ্লেষণ না করে আপনারা গুপ্ত পথে না গিয়ে জনগণের পাশে থেকে। কিন্তু অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আসলে আওয়ামী লীগেরও কি জনসম্পৃক্ততা একদমই আগের মতো আছে? এই প্রসঙ্গে যদি আপনার কথা একটু জানতে চাই, যে আপনাদের দলের ভোটাররাই যদি সব ভোট দিত, সেই হিসেবেও তো সংখ্যাটি আমরা যেটি দেখছি এই বিগত কয়েকটি নির্বাচনে অনেক কম ভোটার উপস্থিতি, সেই প্রসঙ্গে যদি কিছু বলেন। দেখুন, আমি আগেই বলেছি করোনাময়কালে প্রথম দিকে ঢাকা সহ বিভিন্ন উপনির্বাচনে ভোটের শতাংশ ছিল 10 থেকে 20%। এখন কিন্তু সেটা 60-70% গিয়েছে। তখন তো জোর করে একে তো উপনির্বাচনে জয় হলে সরকারের পরিবর্তন হবে না, ভোটার এবং আমার দলের নেতাকর্মীরা তাই মেনেছে, সেই জন্য তারা কম গিয়েছে। কিন্তু আমরা আরেকটা কথা বলতে চাই, এখানে অনেকগুলো কথা হয়েছে 2014 এবং 2018 নির্বাচন। আমরা ধরে নিচ্ছি বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এই 2018 নির্বাচনের সময় আমরা লক্ষ্য করে দেখেছি ওনারা নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য আইনগত ব্যবস্থার অংশগ্রহণ করেছিলেন। হাইকোর্ট ডিভিশনে 72টা মামলা করেছিলেন, এই মামলাগুলো ওনারা চালান না। তারপর ওনারা হুঙ্কার দিয়েছেন যে আমরা রাজনৈতিকভাবে এই সরকারকে নামাবো। দেখুন, ওনারা তো 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, বাধ্য হয়েছিলেন 3 মাসের মধ্যে আসতে, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের অনেক কথা হয়েছে। দেখুন, আমরা তখন মনে করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, কিন্তু আমরা কি দেখলাম, তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ওনার নিজেকে ছাড়া অন্য কাউকে তত্ত্বাবধায়ক প্রদান পেলেন না। এবং আমরা এটাও লক্ষ্য করে দেখেছি এখনো অনেকে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, এটা কিন্তু ডাইরেক্টলি একটা অনির্বাচিত সরকার। আমরা তো অনির্বাচিত সরকারের পথে যেতে পারি না। যে দলটি অনেক ধন্যবাদ। আমরা এবার রাজিকুজ্জামান রতনের কাছে যাব। আসলে আমরা দুই দলের কথা, দুই পক্ষের কথাই শুনছি, আপনার কথা এবার একটু শুনতে চাই। একদম শেষ সময়ে চলে এসেছি আমরা, যেটি আসলে যেই সরকারই নির্বাচিত হোক না কেন, সরকারের কাছে যে প্রত্যাশা জনগণের থাকে, সেই প্রত্যাশা পূরণে সরকার কতটা কিভাবে সক্ষম হতে পারে, এবং আপনার কাছে আসলে পরবর্তী সরকারের কাছে প্রত্যাশাটা কি? ধন্যবাদ। আমি দুইটা বিষয় একটু কথা বলবো। যে একটা ছিল যে দলের মধ্যে শুদ্ধি অভিযান একটা নিয়মিত কর্মকাণ্ডের অংশ। যেমন প্রতিদিন আমরা গোসল করি শরীরটাকে পরিষ্কার রাখার জন্য, বাইরে বেরোলে ময়লা লাগে, আবার গোসল করে পরিষ্কার হই, কিন্তু যে পানি দিয়ে গোসল করব সেটা যদি ময়লা হয়, সেক্ষেত্রে খেয়াল করতে হবে। যে আমার কথা আওয়ামী লীগ ছাড়া সরকার থেকে কোনো দল এই উদ্যোগ নেয়নি। আচ্ছা, ঠিক আছে। এবং স্বাধীনতার পরেই তো আমরা শুনেছিলাম যে সবাই পায় সোনার খনি, আমরা পেয়েছি চোরের খনি। সেটা তো স্বাধীনতার পরেই আমরা শুনেছি। ফলে এই চোর দূর করার চেষ্টা তো করতে করতে চোরদের আধিপত্য প্রতিষ্ঠা হয়ে গেল। দুঃখ তো এইখানে, চোর দূর করার সংগ্রাম কিন্তু 73 সালে শুরু হয়েছিল, কিন্তু 50 বছরেও এখন চোরের আধিপত্যটা তৈরি হয়ে গেল। এইটা দূর করতে পারছি না কেন? আর একটা পরীক্ষার খাতার কথা বলেছেন, যে পরীক্ষার খাতায় না লিখলে তো আসলে নাম্বার দেওয়া যাবে না। কিন্তু যদি প্রশ্নটা আগে ফাঁস হয়, যদি নকল সরবরাহ করা হয়, যদি হলে অনৈতিক সুবিধা দেওয়া হয়, তাহলে খাতায় লিখলে তার পরীক্ষক নাম্বার দিবেন। তার আগের প্রিকন্ডিশন গুলো
এই জন্য নির্বাচনের কিছু প্রিকন্ডিশন থাকে। সেই প্রিকন্ডিশনটা কি? একটা মতামত গঠনের জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে, ভোট দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে, এবং এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য একটা মর্যাদা সম্পন্ন নির্বাচন কমিশন লাগবে। আমাদের নির্বাচন কমিশনার তো কয়েকদিন আগে রাশিয়া ঘুরে এলেন নির্বাচন দেখতে গিয়ে, এবং আচ্ছা তার মেয়াদ আছে কয়দিন? আগামী 22 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে তার মেয়াদ শেষ হয়ে যাবে। এই সময় তিনি রাশিয়াতে নির্বাচন দেখতে গেলেন, কার টাকা খরচ করে এবং কি দেখে এলেন, সেটা একটা দিক। আবার আরেকজন নির্বাচন কমিশনার তিনি নওগাঁয় গিয়ে বললেন যে আমরা বাংলাদেশের যেখানেই যেমন নির্বাচন হোক না কেন নওগাঁর নির্বাচনটাকে সুস্থ দেখতে চাই। তিনি কিন্তু গোটা দেশের নির্বাচন কমিশনার, তিনি তার জেলার দায়িত্ব নিয়ে নিচ্ছেন। তার মানে কিভাবে দৃষ্টিভঙ্গিটাও সংকীর্ণ হয়ে গেছে। আর আমরা আমাদের সবচেয়ে নিম্ন স্তরের নির্বাচন, যেখানে সবচেয়ে বেশি উদ্দীপনা থাকে, ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখলাম। ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচনের প্রায় 26% বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল। আর 9টা পৌরসভা নির্বাচনের মধ্যে সেখানে 33% বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল। এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা মানে সংস্কৃতি তৈরি হলো, এটা কিন্তু গণতন্ত্রের জন্য খারাপ। আমাদের আগে নির্বাচনের মধ্যে কয়টা আমি মানে পয়ের কিছু প্রভাব দেখছি। সেটা কি? প্রথমত পয়সা, পেশি শক্তি, প্রচারণা, প্রতীক, পুলিশ এবং প্রশাসন। আগে কিন্তু আমরা বলতাম যে মানি মাসল অ্যান্ড মিডিয়া, সেক্ষেত্রে পয়সা, পেশি এবং প্রচারণার ব্যাপারটা ছিল। প্রতীক ছিল গুরুত্বপূর্ণ, যে আমার পছন্দের প্রতীক, সে এখন কলা গাছ দাঁড়ালেও আমি পছন্দের প্রতীককে ভোট দেবো, এরকম একটা মানসিকতা আমাদের জনগণের আছে। দলকে ভালোবাসেন, দলের প্রতীককে তারা যত্নে বুকের মধ্যে লালন করেন। কিন্তু এখন যে পয়সাওয়ালারা পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় পর্যুদস্ত করে ফেলছে প্রতিপক্ষকে, এবং যার ফলাফল একটা পচা নির্বাচন হচ্ছে। এবং 2018 সালের নির্বাচনের পরেও কিন্তু এরকম বলা হয়েছিল যে এরকম পচা নির্বাচন আমরা করতে চাই না। কিন্তু এটি যে দলই ক্ষমতায় আসে সেই দলের কাছ থেকেই আমরা দেখি প্রশাসনকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে। হ্যাঁ, রবিউল ভাই যে কথাটা বললেন যে কিভাবে আমাদের সংসদে ব্যবসায়ীদের আধিপত্য তৈরি হয়েছে, রবিউল ভাইকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আগামী নির্বাচনে তারা এই সমস্ত। অনেক অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে। আমাদের এখানে আসলে শেষ করতে হচ্ছে। আসলে রাজনীতির মাঠ নিয়ে আলোচনার কোনো শেষ নেই। আমরা নিঃসন্দেহে পরে আবারও এই আলোচনায় যুক্ত হব। আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ। আমাদের নিউজ 24 এর যে কোনো আয়োজন এবং যে কোনো খবর আর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সাথে থাকার জন্য।